মাটি শুধুই একটি রাজ্যের নয়, এই মাটি এক সংস্কৃতির, এক সাহসের, এক অদম্য লড়াইয়ের। এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে, প্রতিবাদের কণ্ঠে আর নারীদের অপরিসীম শক্তিতে। এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের। এই শহর কবিতা, চিত্রকলা, সিনেমা আর বিপ্লবের, যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয়, প্রতিদিন নতুন পথ চলা শুরু হয়। কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয়, এখানে নদীর স্রোতের মতো বয়ে চলে জীবন। রবীন্দ্রনাথ বলেছিলেন, নারী আপন ভাগ্য নিজেই গড়বে। সে পথেই এগিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র, আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। আজকের বিজয়িনীতে আমরা শুনবো এমনই নারীদের বাস্তব গল্প, যারা সব বাধা বিপত্তিকে জয় করে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। তাদের সংগ্রামের গল্প হয়তো আপনাকে নতুন পথ দেখাবে, হয়তো আপনাকেও বিশ্বাস করাবে, হ্যাঁ আমিও পারবো। চলুন শুরু করি আজকের অনুপ্রেরণার যাত্রা। নমস্কার, দেখছেন কেটিভি বাংলা বিজয়নীর আরো একটি পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছে আপনাদের সঙ্গে। আজ আমাদের সাথে বিজয়নীর পর্বে রয়েছেন জাতীয় স্তরের মহিলা রেফারি সুজাতা পালিত। সুজাতাদি, কেটিভি বাংলায় অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। নমস্কার, আমি সুজাতা পালিত। আমি একজন জাতীয় স্তরের রেফারি। আমি কলকাতার বিভিন্ন উঁচু স্তরের ম্যাচ থেকে শুরু করে ন্যাশনালেরও এলিট প্যানেলের আমি এখনো পর্যন্ত ম্যাচ করে যাচ্ছি। তোমার তো প্রায় 1000-এর কাছাকাছি ম্যাচ খেলানো হয়ে গেছে। হ্যাঁ, আমরা সাধারণত মেয়েদের দেখি ছোটবেলা থেকে, তারা পুতুল খেলা বা খেলনাবাটিতে ইন্টারেস্টেড হয়, তারা সেই ধরনের খেলা নিয়ে মেতে থাকে। কিন্তু ফুটবল তুমি একসময় নিজে খেলেছো এবং এখন খেলাচ্ছো, রেফারিং করছো। তো এই ফুটবল তোমার জীবনে এলো কিভাবে? ফুটবলটা আমার জীবনে সিরিয়াসলি ভাবে কোনো কিছু আসেনি। অ্যাকচুয়ালি আমিও ওই বাচ্চাদের মতন ওই পুতুল খেলা থেকে শুরু করে সবকিছুই খেলতাম। হ্যাঁ, তো আমি আমার পাড়ারই একটা সামনে আমাদের ক্লাব ছিল। ওখানে আমি তোমার বিভিন্ন রকম কিছু করতাম। যেমন ধরো ডান্স করতাম, ধরো কোনো সময় কবাডি খেলা হচ্ছে খেললাম, বা কোনো সময় নাটক হচ্ছে ওটাও করলাম। মানে ওটা একটা পার্ট হিসাবে করতাম। তো আমাদের হঠাৎ করে ওখানে বলল যে 15 আগস্ট আছে, চল না ছেলে মেয়ে একসাথে একটা ফুটবলের ইয়ে করি। ওরা নর্মালি বাচ্চারা খেলবে আর কিরকম খেলবে, সেরকম তো খুব একটা টাফ কিছু হবে না। তো ওই খালি পায়ে খেলেছি। আচ্ছা। তখনকার দিনে ওই হাফ প্যান্ট কি জিনিস জানতাম না। একটা কোনো কিছু পরে নিলাম, একটা ছোট আগেকার দিনে পাওয়া যেত ওই ফতুয়া টাইপের প্যান্ট গুলো, সেই প্যান্ট পরে নিলাম, একটা টি শার্ট পরে নিলাম, নেমে পড়লাম, খেললাম, বেশ খুব মজা পেলাম আমি। মানে খুব ইন্টারেস্টিং লাগলো আমার। তো আমি বাড়িতে এসে আমি মাকে বললাম আমার ফুটবল খেলতে খুব ইচ্ছা। আমার মা তো রীতিমতো বলছে হ্যাঁ তুই খেলবি। বাবাকে যখন বললো, বাবা বলছে না, মেয়ে মানুষ আবার কি ফুটবল খেলবে। বাবা রীতিমতো মানে চাইতোই না আমি যে এসবের মধ্যে থাকি। নাচটা করছি ঠিক আছে, একটা অ্যাক্টিভিটির মধ্যে আছি ঠিক হ্যাঁ, আর আছে। ওটাকে তো মেয়েদের একটা অ্যাক্টিভিটি হিসেবে দেখাও হয়। হয়। তো তখন টোটালি আমার বাবা একদমই টোটালি না বলে দিল। তো আমার মা বলল যে যখন চাইছে খেলুক। তো এবারে তখন কোনো সুযোগ পাইনি। তখন মানে কি বলবো, ওটা ভগবানের দান নাকি আমি বুঝতে পারছি না। কোইন্সিডেন্টালি আমি যে স্কুলে পড়তাম, মানে যে স্কুলে 5 থেকে ভর্তি হয়েছিলাম, ছোটবেলায় অন্য স্কুলে পড়তাম, মানে একদম 4 পর্যন্ত, 5 থেকে অন্য স্কুলে ভর্তি হয়েছিলাম। তখন তো ওরকমই সিস্টেম ছিল। তো যখন ওখানে ভর্তি হলাম তখন আমি ক্লাস 6-7 এ পড়ি। 6 থেকে 7 এ উঠেছি। তো আমাদের আগে স্কুল থেকে না ইন্টার স্কুল থেকে বাচ্চা নিয়ে তখন ডিস্ট্রিক্ট খেলা হতো। তো আচ্ছা। আমাদের স্কুলে 2-1 জন খেলতো। তো আমাদের স্কুলে যে গেম টিচার ছিল, গেম টিচারকে বলা হলো যদি আমাদের স্কুল থেকে ভালো কোনো এরকম মেয়ে ওঠে তাহলে খুব ভালো হবে। ওখানে কি করলো, সমস্ত ক্লাসে গিয়ে একটা নোটিশ দিল যে যারা যারা ফুটবল খেলতে ইচ্ছুক তোমরা ডিস্ট্রিক্টের জন্য একটা সিলেকশন হবে, তোমরা যারা ইচ্ছুক আছো তোমরা নাম দিতে পারো। তো নাম দিলাম। ওখানে নাম দেওয়াতে গেলাম আমি বালি গ্রামাঞ্চলে, আমার তখন যাওয়ার কথা বলেছিল, বালি স্টেশনের সামনেই একদম। তো গেলাম ওখানে। ওখানে গিয়ে
চালু করলাম, একটু কোচিং ফোচিং যখন করলাম আমি ঠিকঠাকই করলাম, তো আমি সিলেক্ট হয়ে গেলাম ওখানে। হ্যাঁ, সিলেক্ট হওয়ার পরে ওখানে আমি খেললাম। 6 মাসের মধ্যে আমাদের খেলাটা, 6 মাসও না ঠিক, মোটামুটি 3 থেকে 4 মাস এরকম ছিল। ওখানে কোচিং হওয়ার পরে আমি ওখানে সিলেক্ট হলাম, চান্স পেলাম, ইভেন আমি ওখানে ডিস্ট্রিক্ট খেললাম। আচ্ছা তারপরে আস্তে 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 আমার জার্নি শুরু ফুটবলের। আচ্ছা আচ্ছা, এই যে ফুটবলের জার্নিটা শুরু হলো, তারপর প্রথম ব্রেক কিভাবে এলো, কবে এলো? আহ, মাঝখানে আমি অ্যাকচুয়ালি আমি খেলাটা বন্ধ করে দিয়েছিলাম, আচ্ছা বিকজ আমার বাবার কিছু ফিনান্সিয়াল প্রবলেমের জন্য আমার ফ্যামিলিকে আমাকেই মানে তখন ভার নিতে হয়েছিল। আচ্ছা, সেটা কোন ক্লাসে? তখন আমি ক্লাস সবে মাধ্যমিক দিয়েছি। আচ্ছা আমার তখন ভীষণ এমন অবস্থা হয়েছিল যে আহ, খাওয়া খেতে পারতাম না, খেতে পারতাম না মানে আহ, এমনও দিন গেছে বাবা টাকা পয়সা কিছু পায়নি। আমাদের যে বিজনেস ছিল, বাবা বিজনেসটা পুরো টোটালি বাবার একটা ফ্রডের মধ্যে দিয়ে গেছে, সেইখানটায় বাবা ভীষণভাবে লস হয়েছে। এবং লস হওয়ার পরে বাবা যেই বিজনেসটা চালু করেছিল, ব্যাগ তৈরি হতো আমাদের, তো বাবার টোটালি সমস্ত কিছু লস হওয়ার পরে আহ, বাবা পুরো নিঃস্ব হয়ে গেছে। তো বাবা তারপরে নর্মালি টুকটাক একটা অর্ডার আসলো, মানে একটা রিপেয়ারিং করছে, রিপেয়ারিং এর কত টাকা পাওয়া যায়, 10 টাকা 20 টাকা, হুম এর বেশি তো নয়, তখনকার দিনে তো আরো কম। হুম তো আমরা তখন ভাড়াও থাকতাম, ভাড়ার টাকা মাস গেলে যদি একটা মানুষকে ওই সময় যদি 1000 টাকা মানে এখনকার দিনে 5 থেকে 6 হাজার টাকা, তো এই অ্যামাউন্টটা দেওয়া। তখন আমি মাধ্যমিক জাস্ট দিয়েছি, আর মাধ্যমিক দেওয়ার আগে থেকে আমার অলরেডি আমার লাইফে শুরু হয়ে গেছিল দারিদ্রতা। তোমার খেলাটা তোমার কত বছরে শুরু হয়েছিল? খেলাটা আমার 6 থেকে 7-এর মধ্যেই চালু হয়েছে, আচ্ছা বাট ওই সময়টা আমার ভীষণ ক্রিটিক্যাল কন্ডিশন ছিল। হুম। আমি নিজে মাধ্যমিক দিতে যাব, আমার মানে মা মা নিজের চুল বিক্রি করে আমার মানে খাওয়ার জোগাড় করেছে। তারপরে আমি নিজে টিউশনই করতাম। ওই মাধ্যমিকের ক্লাস রেজাল্ট, মাধ্যমিকে পড়ার সময়? হ্যাঁ, রেজাল্ট বেরোয়নি, আমি তখন তখন এত মানে সবাই ভাবতো যে আমি পড়াশোনা করতে পারবো না হয়তো, আর আমার আশেপাশের লোকজনও বলতো ওর দ্বারা কিছু হবে না, এরম শুনতে হয়েছিল। আমার মা কাঁদতো, বলতো তোকে কিছু হতেই হবে। তো আমি তখন মাধ্যমিক দিয়ে বাড়ির ফ্যামিলি হাল ধরলাম, টিউশনি করতাম, টিউশনি করতে করতেও খেলতাম, তখনও খেলতাম, ক্লাবগুলো খেলেছি। ক্লাবের মধ্যে আমি খেললাম, প্রথমে স্টার্ট করলাম বালি থেকে, বালির পরে আমি যখন আস্তে আস্তে একটা ভালো পজিশনে আসলাম, তখন আমি শিবপুরে একটা টিম ছিল, হুম। বিদ্যুৎ বলে এরকম একটা টিম ছিল, এখন তো ওটা বন্ধ হয়ে গেছে, সরি। তারপরে মৈত্রী সংঘ, তারপরে আসলাম ইনকাম ট্যাক্স, মৈত্রী সংঘতে 2 বছর ছিলাম, তারপরে ইনকাম ট্যাক্সে 2 বছর, তারপরে কলকাতা পুলিশে খেলার পরে আমি তার মাঝখানে আমি যেহেতু তখন চাকরিতে ঢুকেছি বলে আমি কলকাতা পুলিশে খেলছি। তার আগে আমি ইনকাম ট্যাক্সে খেলতে খেলতে, তো তখন ওই পজিশনটায় আমি কলেজেও ভর্তি হয়েছি, আচ্ছা মানে কলেজে পড়ছি, টিউশনই করছি। হুম। এবারে তো আমার কলেজেরও তো ফিস লাগবে, তো কোথা থেকে পাবো, ফ্যামিলি আছে, আমার ভাই ছোট, আমার বোন ছোট। হুম। তখন আমি একটা, এটা একটু জানেও না, আমি কোনোদিনও শেয়ারও করিনি, আমি গ্রিস পার্কে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, সেখানে হচ্ছে আমার রিসেপশনিস্টের কাজ। রিসেপশনিস্টের কাজ মানে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। তো এবার আমি খেলবো কখন, পড়াশোনার জন্য আমি মর্নিং কলেজে ভর্তি হয়েছিলাম, লালবাবা কলেজে। তো আমি সকালে মর্নিং কলেজ করতাম, তার আগে আমি সকালে টিউশন পড়তাম। কলেজে তো ক্লাসের টাইম তো একটু ডিফারেন্স হয়, তো সেই হিসাবে আমি ম্যানেজ করে নিতাম, পড়িয়ে ক্লাস অ্যাটেন্ড করতাম, ক্লাস অ্যাটেন্ড করে ডাইরেক্ট আমি চলে যেতাম, মানে রিসেপশনিস্টের জব? রিসেপশনিস্টের জবে চলে যেতাম। তাহলে আমার কাছে খেলার টাইম নেই, প্র্যাকটিসের টাইম নেই, ভীষণভাবে ডিপ্রেশন হয়ে গেছিলাম আমি। ওই যে রিসেপশনিস্টটা তো বসে ওখানে বসে থাকতেই হয়, ওখানে বসে বসে আমি কলেজে নোটস নিজে নিজে বানাতাম, আমার টিচার ছিল না, নিজেই নোটস বানাতাম, নিজেই পড়তাম, পড়ে নিজেই, আর পড়ার টাইম পেতাম রাত্রেবেলা বা ভোরবেলা, সেই যেহেতু আমি 4টের সময় উঠে সমস্ত কিছু। তো এই হচ্ছে ব্যাপার, তো আমার খেলা পুরো টোটালি বন্ধ হয়ে গেল।
হঠাৎ করে আমার মানে ওই সময়টা আমি কি করব, আমি আর পাচ্ছি না, ডিপ্রেশন হয়ে গেছি পুরো। ডিপ্রেশন মানে আমি আর মানে ফোকাস করতে পারছি না কিছুতে। তো আমার মা বলল, তাহলে এক কাজ কর, তুই খেলাতে ফিরে যা। তো ওই মুহূর্তে এমন একটা সিচুয়েশন হয়েছিল ওখানে রিসেপশনিস্টের জব করতে করতে, মালিকের একটুখানি মানে কুনজর আর কি যেটা বলে, হুম ঠিক আছে, কুনজর। তো আমি যে ব্যাপারটা বুঝতে পেরে আমি আর ওটাকে আমাদের ওখানে বিশ্বকর্মা পুজো হয়, যেহেতু ওটা তোমার একটা মেশিনের কোম্পানি ছিল, তো বিশ্বকর্মা পুজো হয়। তো বিশ্বকর্মা পুজোর দিন গেছিলাম বেশ শাড়ি টাড়ি পরে। তো ওনার কিছু কিছু কমেন্টস, সবাই চলে যাওয়ার পরে যেহেতু আমি অফিসের ওখানে কাজ করি, তো আমাকে তো থাকতেই হবে, আমি একজন মেয়ে হিসাবে। খাওয়া দাওয়া হয়েছে, সবকিছুই হয়েছে, তারপরে বললো তুমি থেকে যাও, তুমি এখন যেও না, তোমার এখন ছুটি হবে না। কেন হবে না? আমার তো যেতে হবে। না, তাহলে তুমি পরের দিন তাড়াতাড়ি চলে আসবে। তা আমি বললাম যে ঠিক আছে। বলছে আসবে যখন শাড়ি পরেই আসবে, তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছিল, এরকম ভাবে, এরকম ঠিক কথাটা। আমি বললাম ঠিক আছে, দেখছি। তো আমি বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে মাকে বললাম, মা এরকম এরকম কথা শুনলাম, তো আমি আর অফিস যাব না, আমার ঠিক ভালো লাগলো না। এর আগেও একটা দুটো কথা আমি শুনেছি, বাট আমি ওই মুহূর্তে কিছু বলতে পারিনি, কারণ আমি মাসের মাঝামাঝিতে আমি রয়েছি ওই সময়। বিশ্বকাপ পুজো 17 তারিখ হয়, হুম তো অলরেডি আমার 17 দিন কাজ হয়ে গেছে। তো মা বললো যা, টাকাটা অ্যাটলিস্ট নিয়ে আয়, না তো আমাদের তো সমস্যা। আর আমি টাকাটাও আনতে আমি যাব না, ঠিক হয়ে যাবে, দেখো ঠিক হয়ে যাবে। তারপর ডিপ্রেশন তার মধ্যে, তখন আমি ছেড়ে দিলাম ওটা, আর যাইনি। আমাকে ফোনও করেছিল ওখান থেকে, আমি আর ফোন রিসিভও করিনি, যাইও নি। তো আমি ভায়া হয়ে কাউকে দিয়ে বলে দিয়েছি আমি আর যাব না। তো ওই যে ছেড়ে দিলাম, তারপরে এবার আমাকে খেলাতে ফিরতে হবে। ফিরবো কি করে? অলরেডি আমার তখন মাথার মধ্যে চলছে আমি অফিসিয়াল ব্যাপারটা করলে কেমন হয়। আমাদের বালি থেকেই, সরি বেলুড় থেকেই চৈতালি পাল বলে ফিফা রেফারি ছিলেন। আচ্ছা তো আমি যখন ম্যাচ করতাম, চৈতালি পাল, অনামিকা সেন, এনারা তখন অলরেডি ইন্টারন্যাশনাল রেফারি। তো ওনাদের দেখে আমার অলরেডি যখন খেলতাম, তখন আমার একটা মনের মধ্যে হতো, ইস আমি যদি রেফারি হতে পারতাম কি কেমন হতো, আমি কি করাতে পারবো, খুব টাফ মনে হয় এরকম ব্যাপার। তো ওই চৈতালি পালের সাথে এমনি যোগাযোগ ছিল হালকা ফুলকা। তো উনি বললো যে সুজাতা তুই কি রেফারি করবি, এরকম। যেহেতু চৈতালি পাল বালি থেকেই প্র্যাকটিস করে উঠেছে, উনিও আগে ফুটবল খেলতেন। তা বললাম রেফারি করতে গেলে তো অনেক প্রবলেম। বলছে না না, কিছু প্রবলেম না, তুই তো ফুটবল খেলেছিস, ফুটবলের সম্বন্ধে নলেজ আছে, রেফারি করতে পারবি, চলে আয়, এসে ফর্ম ফিল আপ করে নিস। আমি বললাম ঠিক আছে। তো আমি গেলাম একদিন, গিয়ে ফর্ম ফিল আপ করলাম, ফর্ম ফিল আপ করে রেফারিতে চলে আসলাম। বেশ। আমরা আবারও আমাদের আড্ডায় ফিরবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজ আমাদের সাথে রয়েছেন জাতীয় স্তরের মহিলা রেফারি সুজাতা পালিত। সুজাতা দি, আমরা বিরতিতে যাওয়ার আগে তোমার এই জার্নির গল্পটা শুনছিলাম, কিভাবে তোমার অ্যাথলিট থেকে রেফারি হয়ে ওঠা, সেই গল্পটা শুনছিলাম। তারপর যখন তুমি রেফারিং করতে শুরু করলে, তখন তুমি কি কি চ্যালেঞ্জেস ফেস করলে? রেফারির সাথে আমার ভীষণ বড় চ্যালেঞ্জ, মানে প্রথমত হচ্ছে আমাদের রেফারিতে ফিটনেসটা ভীষণ ইম্পর্টেন্ট, হুম ঠিক আছে। তো ওই ফিটনেসের জন্য আমার ওই মুহূর্তে ফিনান্সিয়াল প্রবলেম ছিল না, আমি এমনিই বলেছিলাম। তো ফিটনেস ঠিক ছিল, অসুবিধা সেরকম খুব একটা ছিল না, যেহেতু আমি অ্যাজ এ স্পোর্টসম্যান ছিলাম। বাট ওখানে না, মানে একটা ভালো একটা শু পরতে হয় একটা ফিটনেসের জন্য। ফিটনেস দিতে গেলে যুব ভারতী স্টেডিয়ামে আমাদের তখন ফিটনেস হতো। তো আমি যখন ফিটনেস দিতে গেলাম, আমি প্রথম ফিটনেসে আমি ফেল করলাম। ফেল করার রিজন কি, আমার জুতো নেই। এবারে জুতোর জন্য তো আমাদের দৌড়াতে খুবই প্রবলেম হয়। তো পায়ে প্রবলেম হয়ে গেল। তো ওই প্রথম আমার লাইফে ওই প্রথম একটা ফেল, আমি ভীষণভাবে মানে ইয়ে হয়ে গেলাম যে আমি কি তাহলে পারবো না। তখন অনামিকা সেন আমাকে একটা জুতো গিফট করলো, বললো সুজাতা তোর কি প্রবলেম, এরকম ভাবে বললো। বললাম ম্যাম আমার জুতোটা তো এরকম, জুতোটা ছিঁড়ে গেছে, তার মধ্যে জুতোটা ভালো না পরলে, আমাকে উনিই বললো জুতো ভালো না পরলে তুই ফিটনেসের ট্র্যাকে দৌড়াতে পারবি না। মাঠে নর্মালি দৌড়ালে ঠিক আছে, বা ট্র্যাকে দৌড়াতে গেলে একটা ভালো জুতোর দরকার। তো ওনার একটা জুতো ছিল, সেটা হচ্ছে স্পিডসের জুতো বলে। তো আমাকে ওই স্পিডসের জুতোটা আমাকে দিয়েছিল। তারপরে ওটা পরে আমি বেশ কিছুদিন প্র্যাকটিসও করলাম, একটা হ্যাবিচুয়ার হয়ে গেলাম।
ফিটনেস দিলাম, পাস করলাম। আচ্ছা, মানে যে গ্যাপটা হয়েছিল ওই গ্যাপটাও কিছুটা ওভারকাম হয়ে গেল, হুম পাশাপাশি প্রবলেমও হুম সলভ হয়ে হুম গেল। হুম পাস করার পরে তো আমি তারপরে আস্তে 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 নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি, বাট অনেক রকম পলিটিক্সের মুখেও পড়েছি আমি। আচ্ছা, যেমন? সেটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশনের পলিটিক্স, আদার্স পলিটিক্স। যেহেতু আমার কোনো রকম ব্যাক সাপোর্ট নেই, তবুও আমি মানে হাল ছাড়িনি। আমি নিজে লড়ে নিজের জায়গাটাকে তৈরি করেছি, ন্যাশনাল দিয়েছি। তারপরে মাঝখানে আমার যেহেতু আহ, স্বাভাবিক আমাদের খাওয়া দাওয়ার প্রবলেম একটা হয়েছিল, আমার মাঝখানে আলসার শুরু হচ্ছিল, পেটের প্রবলেম। তো ওই সময়টা আমি রেফারিং এ গ্যাপ পড়েছিল, গ্যাপ পড়েনি অ্যাকচুয়ালি, ওই ডিপ্রেস হয়েছিল, যেহেতু আমি আমার সাথে পলিটিক্স হচ্ছিল বলে আমি পুরো ফোকাস হারিয়ে যাচ্ছি যে আমি কি কিছুই করতে পারবো না, আমি এত কষ্ট করছি এত। তো ওই 1 বছর আমার গ্যাপ পড়েছিল। তো সেই আচ্ছা, জন্য সুজাতা দি, যখন তুমি প্রথম দিকে একদম ফুটবল খেলা শুরু করো প্রফেশনালি, তুমি যখন বলছিলে যে তোমার বাবারও অবস্থা খারাপ ছিল, খারাপ চলছিল, তখন তোমাকে এমনি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাদের কাছে কোনো কথা শুনতে হয়নি যে মেয়ে হয়ে ফুটবল খেলার বিষয়টা নিয়ে? হ্যাঁ, আমার আমি যখন যেতাম, প্রথমে তো তুমি বললেই তো তোমার বাবাই বাধা দিয়েছিল। হুম একদিন আমি ডিস্ট্রিক্টেরই খেলতে গেছিলাম, সেটা হচ্ছে কোথায়, মুর্শিদাবাদের দিকে খেলা ছিল, আমার প্রথম খেলা মুর্শিদাবাদ। ডিস্ট্রিক্ট হয়ে হয়ে স্কুল ডিস্ট্রিক্ট খেলবো। তো ওখানে না আমি যখন গেছি, ওখানে আসতে পারবো না, ওখানে থাকতে হবে, কারণ ইন্টার স্কুল আছে, তো হুম, তো ইন্টার ইন্টার ডিস্ট্রিক্টের খেলা, তো ওখান থেকে আসতে পারবো না। আমার বাবা ভীষণভাবে মায়ের সাথে ঝামেলা অশান্তি করেছিল। হুম, মা বলছে, বাবা বলছে যে হ্যাঁ, মেয়ে বাড়ির বাইরে থাকবে, রাত নেই দিন নেই বাড়ির বাইরে থাকবে, এটা কি করে সম্ভব। মাকে ভীষণভাবে শুনতে হয়েছে। কিন্তু আমার মা বলেছে না না, ওখানে তো অনেকেই গেছে, স্কুলের টিচার, মা তো আর জানে না স্কুলের টিচার গেছে, কোচ গেছে, এরকম অনেক সিনিয়র দিদিরা আছে, অসুবিধা নেই। আমার তো নিজের ফোন টোনও কিছু ছিল না। ওখানে একজন সিনিয়র পার্সনের ফোন থেকে, পাশের বাড়িতে তখন ল্যান্ড ফোন ছিল, ওই ল্যান্ড ফোনে ফোন করে খবর নিয়েছিল। তো এরকম ব্যাপার, আশেপাশের লোকজন, আমার বড় বাবা তো তাও একটু হ্যান্ডেল হলো, বাবা বাবা আশেপাশের লোকের থেকে শুনছে বলে আরো বেশি। ব্যাগ ঝুলিয়ে ঝুলিয়ে যাচ্ছে, কি আর হবে, কিছুই হবে না। মেয়ে আবার কি ফুটবল খেলবে, ও কিছু করতে পারবে না, এমনি যাচ্ছে, সব শখে যাচ্ছে, এরকম আর কি। আবার অন্য কথাও শুনতে হয়, বুঝে হ্যাঁ, মেয়েদের কি শুনতে হয়, এরকম সেই ব্যাপার। এই সবকিছু কাটিয়ে তারপর তোমার ফুটবল খেলা, আর এখন তুমি কলকাতা শহরের অন্যতম নামকরা রেফারি। আচ্ছা, এই যে রেফারিং করা, এটা তো তোমাদের পুরোপুরি প্যাশন থেকে, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলের যে মাঠগুলোর অবস্থা দেখি সেখানে সেভাবে তোমাদের সিকিউরিটি থাকে না। তো সেখানে একটা ভরা মাঠে দাঁড়িয়ে দর্শকদের সপক্ষে বলো বিপক্ষে বলো যখন রায় দিতে হয়, সেখানে তো একটা সিকিউরিটি ইস্যু হয়। তার পাশাপাশি যে তোমাদের রেফারিং করার জন্য যে টাকাটা দেয়া হয় সেটাও মনে হয় সাফিসিয়েন্ট এখনো নয় সব ক্ষেত্রে। তো সেখানে ইন্সপিরেশনটা কোথা থেকে পাও, মানে এই কাজ করে যাওয়ার যে মোটিভেশনটা, সেটা কোথা থেকে পাও? দেখো, খেলার মাঠে সিকিউরিটি শুধুমাত্র যে আহ, ওই আছে, একটুখানি আছে, সেটা হচ্ছে তোমার ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এই গ্রাউন্ডগুলোতে। তাও যে সিকিউরিটি আছে এটা বলবো না। উপর থেকে যদি বোতল ছুঁড়ে ফেলা হয় তখন তো লাগবেই গায়ে, একটা ঢিল যদি ফেলা হয় গায়ে লাগবে। তোমার ওই আমাদের যে ঘোড়া পুলিশ থাকে, যেটা হুম, ঘোড়া পুলিশ থাকে দূরে, ওনারা ওখান থেকে এসে কিছু করতে করতে ততক্ষণে একটা ঢিল ছুঁড়ে মাথায় মারলেই তো ফেটে যাবে মাথা। হুম, ওটা একটা প্রবলেম। আর প্রায় সময় শুনতে হয় রেফারি মার খাচ্ছে, প্লেয়ারদের থেকেও মার খাচ্ছে। এখন তো এটা প্যাশন হয়ে গেছে, প্রায় হুম। সময় শুনি রেফারি মার খাচ্ছে। তোমাকে তো ছেলেদের ম্যাচেও রেফারিং করতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে কোথাও গিয়ে কি এরকম সিচুয়েশনে পড়েছো যে দর্শকদের থেকে প্রচন্ড হিউমিলিয়েশন এরকম ফেস করতে হচ্ছে? দর্শকদের থেকে, দর্শকরা তো অনেক কিছুই বলে, বাট সেরকম ভাবে আমি এখনো পর্যন্ত ফেস করিনি। দর্শকরা কি বললো আই ডোন্ট কেয়ার, এরকম ব্যাপার। হুম, আমি জানি আমি ডিসিশনটা যেটা দিচ্ছি, সেই ডিসিশনটা একদম কারেক্ট দিচ্ছি। আমি ল এর মধ্যে দিয়ে আমি যে খেলাটা খেলাচ্ছি, তো তার বাইরে তো কিছু খেলাচ্ছি না। দর্শক তো বাইরের দর্শক অনেক কিছুই বলবে। প্রথমত হচ্ছে আমার যে ডিসিশনটা, সেই ডিসিশনটা টিমটা মেনে নিচ্ছে কিনা, সেটাই ইম্পর্টেন্ট। আর তুমি যে বললে টাকা, সাফিসিয়েন্ট টাকা, সত্যি আমাদের যে কলকাতা মাঠে যারা আমরা খেলাচ্ছি, একটা ম্যাচ কিন্তু ভীষণ টাফ, 90 মিনিটস এর ম্যাচ। সেই টাকাটা কোথাও না কোথাও গিয়ে আমাদের কাছে জাস্ট একটা একচুল মানে মনে হয়। আমাদের যে একটা যাওয়া আসার খরচ,
একটা 90 মিনিটসের ম্যাচের পরে সেই যে একটা খাওয়ারও তো দরকার, ফুড দরকার। 90 মিনিটসের ম্যাচের জন্য আমাদের 2 আওয়ার্স বিফোর আসতে হচ্ছে। 2 আওয়ার্স বিফোর আসতে হচ্ছে মানে আমি তাহলে বাড়ি থেকে আরো ধরো 2 ঘন্টা আগে বেরোচ্ছি, কারণ আমাকে টাইমে ঢুকতে হবে। তাহলে 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা আমার হয়ে গেল। তার মধ্যে হচ্ছে খেলা হচ্ছে 2 ঘন্টা 6 ঘন্টা। এবারে বাড়ি যাব কখন? তাহলে আমার কি হচ্ছে এখানে টোটালি মানে আমাকে ফেস করতে হচ্ছে। তো এটা হলো একটা প্রবলেম। আর আর একটা হচ্ছে সেটা হচ্ছে টাকাটাও আরেকটু যদি মনে হয় একটু মনে করে যে আর একটু বেশি দেওয়া উচিত, তাহলে সেটাতে আমাদের গাড়ি ভাড়া, খাওয়া প্লাস আমরা যে কাজটা করছি সেই কাজটার একটা পারিশ্রমিক হিসাবে আমরা একটা ভালো টাকা পেতে পারি, যদি হয় ভালো হয়। আচ্ছা, সুজাতাদি, অভাব অভিযোগ তো রয়েছে, কিন্তু এই যে তুমি তোমার কেরিয়ারে এখনো পর্যন্ত 1000টার কাছাকাছি ম্যাচ খেলিয়েছো এবং অনেক দিন ধরে রেফারিংটা করছো, এখন এই জায়গায় দাঁড়িয়ে তোমার অ্যাচিভমেন্টস কি কি মনে হয়? আমি নিজের পারিশ্রমিক মানে পরিশ্রম করে স্ট্রাগল করে আমি নিজে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত, আমি খুব হ্যাপি। কারণ এটা আমার প্যাশন। আমি খেলাকে ভালোবাসি, রেফারিংকে ভালোবাসি, খেলার জগৎটাকে ভালোবাসি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিজেকে ভীষণ হ্যাপি মনে করি এবং আমি মনে করি যে আমি একজন সুপ্রতিষ্ঠিত। কারণ আজকালকার দিনে কটা মেয়ে নিজেকে মানে এত স্বাধীনভাবে তৈরি করে নিজে একটা জায়গায় তৈরি হয়েছে। আজকে আহ, একটা প্লেয়ারকে জানতে লাগে না যে এটা এই টিমে খেলছে, অটোমেটিক্যালি জানতে যায়, তাকে আলাদা করে কোনো পরিচয় দিতে হয় না। তো আমারও সেম কেস, আমাকে আলাদা করে পরিচয় দিতে হয় না, আমাকে সবাই জানে। তো আমিও তো হ্যাপি ফিল করি। আর যেহেতু খেলাকে ভালোবাসি, তো ভবিষ্যতে চাইবো যে খেলার মধ্যে দিয়ে আরো কিছু অ্যাচিভ করার জন্য। এখন তোমার কি স্বপ্ন? এখন স্বপ্ন আর কি, আলটিমেটলি অনেক কিছুই আমি অ্যাচিভ করে নিয়েছি, যেহেতু আমি ছেলেদেরও অনেক টপ লেভেলের ম্যাচ খেলিয়েছি, মেয়েদেরও খেলিয়েছি, মেয়েদের যে টপ যেমন লেভেল দু একটা বলো আমাদের দর্শকরা যাতে জানতে পারে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, তারপরে ডায়মন্ড হারবার, সুরুচি সংঘ একটা ভালো পজিশনে ছিল, শ্রীভূমি, বিভিন্ন যত রকম ক্লাব আছে আমাদের সব ম্যাচই মোটামুটি আমার খেলানো হয়ে গেছে, এক্সেপ্ট মানে পুলিশের, কারণ পুলিশের খেলা তো তো আমি যেহেতু ওখানে জবের মধ্যে আছি তো সেজন্য দেয় না, তো খেলিয়েছি। আর ওমেন্স আই লিগ যেটা আমাদের চলে, ইন্ডিয়ান ওমেন আই লিগ, আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় মেয়েদের মধ্যে, ওইটাও আজকে যবে থেকে শুরু হয়েছে আমাদের 2017 থেকে আই থিঙ্ক শুরু হয়েছে, 17 থেকে কন্টিনিউ এখনো করে যাচ্ছি, এই যে লাস্ট ফিনিশ হলো আমাদের কলকাতায় হলো। তো আমি হ্যাপি আমার মানে জায়গায়। নিজের স্বপ্নটাকে নিজের মতো করে বাঁচতে হ্যাঁ, পারছো। যদি আমার আরো ইচ্ছা ছিল, সেটা হচ্ছে আমি যদি আহ কোনো ইন্টারন্যাশনাল খেলাতে যেতে পারতাম, নিজেকে ফিফা হিসাবে দেখতে পারতাম, আরো হ্যাপি হতাম। না, তার জন্য অনেক ট্রাই করেছি, কিছু রিজনের জন্য অনেক কিছু খারাপ হয়েছে, অনেক খারাপের জন্য আমি সেই জায়গাটা পেতে পারিনি। আমি কারো কাছে কোনো আহ এটার জন্য কাউকে কোনো দোষীও মনে করছি না, কিছুই বলছি না। আচ্ছা, তোমাকে দেখে অনেকেই ইন্সপায়ার্ড, অনেক মেয়েরা রয়েছে যারা ফুটবল খেলতে ভালোবাসে, ফুটবল খেলার জন্য এগিয়ে আসছে। আগেকার দিনের মতো আর দিন নেই, এখন অনেকে ক্রিকেট ফুটবল খেলতে ভালোবাসে। তোমাকে দেখে যারা ইন্সপায়ার্ড, ফুটবল নিয়ে এগোতে চায় জীবনে, তাদের জন্য কি বার্তা দেবে? হ্যাঁ, ডেফিনেটলি, মানে খেলাটা তো একটা আমাদের শরীরের জন্য খুব ভালো। প্রথমত খেলার মধ্যে থাকলে আমাদের সবকিছুই ভালো থাকে। হুম। আর খেলাটাকে যদি প্যাশনের সাথে সাথে প্রফেশনের হিসাবে ভাবে তাহলে আরো ভালো হবে। কিন্তু আগামী দিনগুলোতে যারা আসছে তাদের জন্য একটা সুপরিব্যবস্থা হলে আরো ভালো হবে। কারণ মেয়েদের অনেক রকম সমস্যা থাকে। তো সেই সমস্যাগুলোকে একটু ভালোভাবে দেখলে, ইভেন তোমরা দেখছো যে এখন অনেক গ্রাম থেকে খুব ভালো ভালো মেয়েরা আসছে, আদিবাসী থেকে শুরু করে এমনিও দরিদ্র পরিবার থেকে আসছে, তাদের জন্য একটা সাফিসিয়েন্ট ফুড থেকে শুরু করে তাদের একটা রেসিডেন্সিয়াল যদি কোনো কিছু রাখে, সেই রেসিডেন্সিয়ালে রেখে তাদেরকে একটা ভালো সুন্দরভাবে কোচিং করিয়ে তাদেরকে তৈরি করলে খুব ভালো হবে। মানে এটা হলে খুব ভালো হয়। একদম। অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমাদের বিজয়িনীর অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার।